এই কাহিনীটি শুরু হয় উত্তরপ্রদেশের ছোট্ট একটি গ্রাম থেকে, যে গ্রামে একটি গরিব পরিবার বসবাস করত। সেই পরিবারে 12 বছরের একটি মেয়ে ছিল। সেই মেয়েটি প্রতিদিন বিকেলবেলা গ্রামে খেলতে যেত এবং সন্ধ্যা হওয়ার আগেই বাড়িতে ফিরে আসত। তার মাও তাকে খেলতে যেতে বাধা দিত না, কারণ তার মায়ের পুরো ভরসা ছিল যে মেয়ে সন্ধ্যের আগেই বাড়ি ফিরে আসবে। কিন্তু এমন একটি দিন আসে যেদিন মেয়েটি বিকেলবেলা খেলতে চলে যায়, কিন্তু আর বাড়িতে ফিরে আসে না। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যায়, কিন্তু সেই মেয়েটির কোনো খবর পাওয়া যায় না। এদিকে তার মা প্রচণ্ড চিন্তায় পড়ে যান। একা মেয়েটির কোনো বিপদ হয়নি তো? এই চিন্তায় তার মা আর বাড়িতে বসে থাকতে পারেন না। তিনি তার বাকি বাচ্চাদের বাড়িতে রেখে বেরিয়ে পড়েন তার 12 বছরের মেয়েটির খোঁজে। চারিদিক তখন ঘুটঘুটে অন্ধকার। সে অন্ধকারের মধ্যে তার মা গ্রামের প্রতিটি কোণা, এমনকি প্রতিটি গলি তন্ন তন্ন করে খোঁজেন, কিন্তু কোথাও তার মেয়েকে খুঁজে পান না। এইভাবে খোঁজ করতে করতে তিনি ক্ষেতের মধ্যে এসে পৌঁছান। খেতে এসেই তার অপ্রীতিকর কিছু অনুভব হয়। তারপর হঠাৎ করে তিনি লক্ষ্য করেন তার মেয়ে সেই ক্ষেতের মধ্যে অচৈতন্য অবস্থায় পড়ে আছে। তার মেয়ের কাপড় ছিল পুরো কাদায় মাখা অবস্থায় এবং তার মুখে একটি অদ্ভুত ভয় ফুটে বের হচ্ছিল। এই দৃশ্য দেখে তার মায়ের বুক কেঁপে ওঠে। তার মা সঙ্গে সঙ্গে তার মেয়ের কাছে গিয়ে মেয়েকে বুকে জড়িয়ে ধরেন এবং কাঁদতে শুরু করেন। তার মা তাকে ওঠানোর অনেক চেষ্টা করেন, কিন্তু তখন সে অজ্ঞান অবস্থায় পড়েছিল। এই অবস্থা দেখে তার মা খুব ভয় পেয়ে যান এবং কোনো মতে তাকে সেই ক্ষেত থেকে তুলে বাড়িতে নিয়ে আসেন। এরপর যখন তার মেয়ের জ্ঞান ফেরে, তখন তার মেয়ে তাকে যা বলে তা শুনে তার মায়ের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সেই রাতে মেয়েটির সাথে ঠিক কী ঘটেছিল, আর সেই মেয়েটি তার মাকে কি এমন বলেছিল যেটা শুনে তার মায়ের পায়ের নিচ থেকে মাটি সরে যায়? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো হ্যালো গাইস, আমি কিশোর আর আপনারা দেখছেন সানডে অ্যালার্ট। উত্তরপ্রদেশের অযোধ্যার অন্তর্গত ছোট্ট একটি গ্রাম, যে গ্রামে এক মহিলা তার 4 সন্তান নিয়ে বসবাস করতেন। যেহেতু তার স্বামী নেই, তাই তিনি একা নিজে হাতে এই 4 সন্তানকে লালন পালন করতেন। তার পাশাপাশি তিনি জমিতে চাষাবাদ করে সংসার চালাতেন। দিন বেশ ভালোই কাটছিল, কিন্তু হঠাৎ করেই তার জীবনে এমন একটি দিন আসে যেটি তার জীবনকে পুরো তছনছ করে দেয়। 2024 সালের জুলাই মাস। সেই মাসের প্রথম সপ্তাহের দিকে যখন সেই মা তার মেয়েকে ক্ষেতের মধ্যে অপ্রীতিকর অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়, তখন তাকে বাড়িতে নিয়ে আসে। তার মা মেয়ের এই অবস্থা দেখে প্রচণ্ড চিন্তিত হয়ে পড়েন। তিনি বুঝতে পারছিলেন না যে তার মেয়ের সাথে ঠিক কী ঘটেছে, কিন্তু যখন তার মেয়ের জ্ঞান ফেরে তখন সে কিছু বলতে পারছিল না। তার চোখ মুখে একটি ভয় ও আতঙ্ক কাজ করছিল এবং সে শুধু কেঁদেই যাচ্ছিল। এমন মনে হচ্ছিল যেন তার সাথে এমন খারাপ কিছু ঘটেছে যেটা সে বলতে ভয় পাচ্ছে, কিন্তু যেটা সত্যি সেটা তো বলতেই হবে। তাই সে মনে সাহস নিয়ে সবকিছু বলতে শুরু করে যে তার সাথে ঠিক কী ঘটেছিল। সে প্রথমেই একটি ছেলের নাম নেয় যার নাম ছিল রাজু। কিন্তু কে এই রাজু? রাজু হলো সেই ব্যক্তি যে নিজের জীবিকা নির্বাহের জন্য মোহিত খানের বিস্কুট ফ্যাক্টরিতে কাজ করত। সেই মেয়েটি তার মাকে বলে যখন সে খেলা করতে সে খেতে গিয়েছিল, তখন সেই রাজু নামের ছেলেটি তাকে বিস্কুটের লোভ দেখায় এবং লোভ দেখিয়ে তাকে বিস্কুটের ফ্যাক্টরিতে নিয়ে যায়। ফ্যাক্টরিতে পৌঁছানোর পর রাজু প্রথমে তাকে বসতে বলে এবং কিছুক্ষণ পর চা ও বিস্কুট নিয়ে আসে। মেয়েটি তখনও বুঝতে পারেনি তার সাথে ঠিক কী ঘটতে চলেছে, কিন্তু যখনই সে বিস্কুট খায় তখনই তার মাথা ঘুরতে শুরু করে এবং চারিদিক অন্ধকার হয়ে আসে, আর কয়েক সেকেন্ডের মধ্যে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। যখন তার জ্ঞান ফেরে তখন সে নিজেকে এক ভয়ানক পরিস্থিতিতে খুঁজে পায়। ততক্ষণে রাজু তার কার্যসিদ্ধি করে ফেলেছে এবং শুধু রাজু একা নয়, এই নোংরা কাজে তার মালিকও তার সাথে ছিল। দুজন মিলে সেই নিষ্পাপ শিশুটিকে তারা করে এবং সেটা তারা মোবাইলে ভিডিও করেও রাখে। তারা দুজনে সেই মেয়েটিকে থ্রেট দেয়। তারা বলে এই ঘটনা যদি কাউকে বলিস তাহলে এই ভিডিও সবাইকে দেখিয়ে দেব। এমনকি তারা এটাও বলে যে যদি সে মুখ খোলে তাহলে তাকে তারা শেষ করে দেবে। আর এই থ্রেট শুনে সে খুব ভয় পেয়ে যায়, যার কারণে সে এই ঘটনা কাউকে বলার সাহস পাচ্ছিল না। কিন্তু যখন সাহস করে সে তার মাকে সব বলে, তখন তার মা কান্নায় ভেঙে পড়েন। এরপর তিনি নিজেকে কোনো মতে সামলান এবং তার মেয়েকে নিয়ে স্থানীয় একটি থানায় যান। কিন্তু থানায় গিয়ে পুলিশরা তাকে যা বলেন তা শোনার পর আপনার আইনের উপর থেকে ভরসা উঠে যাবে। পুলিশরা বলেন আমরা এই রিপোর্ট লিখতে পারবো না। আর এই কথা শুনে তার মা রীতিমতো অবাক হয়ে যান। তার মা বলেন
কেন লিখতে পারবেন না? তখন পুলিশ বলেন, যদি এফআইআর লিখতেই হয় তাহলে আপনি যে দুজন ব্যক্তির নামে এফআইআর লেখাতে চান তার মধ্যে একজনের নাম সরাতে হবে। কিন্তু এখন প্রশ্ন হলো, পুলিশ কার নামে রিপোর্ট লিখতে চাইছে না আর কেনই বা চাইছে না, তা তো এই ভিডিওটি দেখলে জানতেই পারবেন। তো এর মধ্যে আরেকটি ঘটনা ঘটে। হঠাৎ করেই সেই মেয়েটির পেটে প্রচণ্ড ব্যথা হতে শুরু করে। এই ব্যথা কোনো সাধারণ ব্যথা ছিল না, এর পেছনে ছিল অন্য এক কাহিনী। তো যখন মা তার মেয়ের পেটে ব্যথার কারণে তাকে হাসপাতালে নিয়ে যায়, তখন হাসপাতালে ডাক্তার যা বলেন তা শুনে তার মায়ের মাথার উপর থেকে আকাশ ভেঙে পড়ে। ডাক্তার বলেন, আপনার মেয়ে গর্ভবতী গত 2 মাস থেকে। এই খবর একটি মায়ের কাছে কত বড় ধাক্কা তা তো আপনারা বুঝতেই পারছেন, কারণ তার মেয়ে তো এখনো ছোট আর তার তো তেমন বয়স হয়নি। এবার তার মায়ের মনে অনেক প্রশ্ন আসতে শুরু করে যে এই ঘটনা তো আজকালের, তার মেয়ে যদি 2 মাসের গর্ভবতী হয় তাহলে এই ঘটনা গত 2 মাস থেকে চলছে। তার মা কিছুতেই বুঝতে পারছিলেন না এসব কিভাবে সম্ভব। এরপর হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর তার মা তাকে জিজ্ঞাসা করে এসব কিভাবে আর কবে হয়েছে। তখন মেয়েটি তার মাকে সব ঘটনা খুলে বলে। মেয়েটি বলে, মা, আমি তোমাকে কাল যে ঘটনাটি বলেছি সেটি আমার সাথে ঘটা প্রথম ঘটনা না, এসব ঘটনা আমার সাথে গত 2 মাস থেকে ঘটে চলেছে। ওরা প্রথমবার আমার সাথে এসব করার সময় তার ভিডিও রেকর্ড করে রাখে, তারপর প্রত্যেকবার আমাকে সেই ভিডিও দেখিয়ে থ্রেট দেয়, বলে তুই যদি আমাদের কথা না শুনিস আর অন্য কাউকে এসব বলে দিস তাহলে আমরা এই ভিডিও সবাইকে দেখিয়ে দেব, এমনকি আমাকে মেরে ফেলারও হুমকি দেয় তারা। এসব শোনার পর তার মায়ের অবস্থা খারাপ হয়ে যায়। তিনি বুঝতে পারছিলেন না যে এই পরিস্থিতিতে তার কি করা প্রয়োজন, কারণ একা গরিব একটি মহিলার পক্ষে কিভাবে দোষীদের শাস্তি দেওয়া সম্ভব। কিন্তু তিনি হার মানতে রাজি নন। তিনি প্রতিজ্ঞা করে নিয়েছিলেন, যেভাবেই হোক আমার মেয়ের ন্যায় বিচার আমি দিয়েই ছাড়ব। থানায় যাওয়া আসা করতে করতে তার মা বুঝে গিয়েছিলেন এভাবে হবে না। তখনই তার সামনে একটি নতুন রাস্তা খুলে যায়। তিনি এক সমাজকর্মীর কাছে যাওয়ার সিদ্ধান্ত নেন, যিনি সমাজের কল্যাণে অনেক কাজ করেন, এমনকি গ্রামের অনেক উন্নতি করেছিলেন। তার নাম ছিল মঞ্জু। তার মা এবার সেই সমাজকর্মী মঞ্জুর কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলেন। মঞ্জু সবকিছু শুনে তার মাকে ভরসা দেন, বলেন, আপনি চিন্তা করবেন না, আমি আপনার সাথে আছি, যেভাবেই হোক আমরা দোষীদের শাস্তি দিয়েই ছাড়ব। এরপর মঞ্জু মা ও সেই মেয়েকে নিয়ে থানায় পৌঁছান। মঞ্জু পুলিশের কাছে সমস্ত ঘটনা খুলে বলে, কিন্তু পুলিশ সেই একই কথা বলে। পুলিশ বলে এই দুজনের মধ্যে একজনের নাম সরাতে হবে। মঞ্জু এবার স্পষ্ট বুঝতে পেরে যায় যে পুলিশ কাকে বাঁচাতে চাইছে। এই ঘটনায় যে দুজনের নাম সামনে এসেছিল তারা ছিল রাজু ও মোহিত খান। এখন প্রশ্ন হলো, পুলিশ মোহিত খানের বিরুদ্ধে রিপোর্ট কেন লিখতে চাইছে না? আসলে মোহিত খান ছিল রাজনৈতিক পার্টির সঙ্গে যুক্ত, যার কারণে পুলিশ তার নামে রিপোর্ট লিখতে ভয় পাচ্ছিল। এদিকে মঞ্জুও হার মানতে রাজি নন। তিনি মা ও মেয়েকে নিয়ে সোজা যায় মিডিয়ার কাছে। সেখানে গিয়ে তিনি সমস্ত কাহিনী মিডিয়ার সামনে বলে ফেলেন। আর খুব তাড়াতাড়ি এই ঘটনা মিডিয়ার মাধ্যমে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। যখন এই ঘটনা মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ে তখন পুলিশের চাপ বাড়তে থাকে এবং অবশেষে পুলিশরা চাপে পড়ে সেই দুজন অপরাধীর বিরুদ্ধে রিপোর্ট লিখতে বাধ্য হয়। রিপোর্ট লেখার পর তারা খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেন। তারা রাজু ও মোহিত খানকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের পর পুলিশরা তদন্ত করেন। এরপর পুলিশরা জানতে পারেন মোহিত খানের যে বিস্কুট ফ্যাক্টরিটা আছে সেটি অবৈধ দখলকৃত জমির উপর নির্মিত। তাই সরকার এবার সেই বিস্কুট ফ্যাক্টরিটি ভেঙে ফেলেন। কিন্তু কাহিনী এখানেই শেষ হয় না। গ্রেপ্তারের পর মোহিত খানের পরিবার বারবার পুলিশের কাছে গিয়ে বলছিলেন, আপনারা ভুল করছেন, এই জঘন্য কাজটি করেছে রাজু একা, এর মধ্যে মোহিত খানকে ফাঁসানো হচ্ছে। তার পরিবার মোহিত খানকে নির্দোষ প্রমাণ করার জন্য লেগেছিল। এরপর পুলিশের তদন্ত ও সেই মেয়েটির সাক্ষীর ভিত্তিতে এই মামলা পোক্সো আইনের অধীনে নথিভুক্ত করা হয়। এখন এই কেসটি আদালতে চলছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ চলছে। তো এই কাহিনীর মাধ্যমে আমরা এটাই শিখতে পারি যে অন্যায়ের বিরুদ্ধে সর্বদা আওয়াজ ওঠানো দরকার। পরিস্থিতি যেমনই হোক আমাদের আওয়াজকে দাবিয়ে দেওয়া উচিত নয়। ন্যায়ের হাত লম্বা হতে পারে, কিন্তু যতক্ষণ আমরা হার না মানব ততক্ষণ আমাদের ন্যায় বিচার পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। বাকি ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন। আবারও দেখা হবে এরকম একটি ক্রাইম ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সানডে অ্যালার্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।